বাসার সামনে এসে গাড়ি থামে। সে গাড়ি থেকে নামার পূর্বে কেবল অভ্রকে বলে, থ্যাংক ইউ লিফট দেওয়ার জন্য, বলে এক দৌড়ে চলে যায় সেখান থেকে। আর যাবার পর ফজলু মিয়া বলে, ভাই কাহিনী কি কন্ত? এই আপার ওপর এত মেহেরবান কেন আপনি? আমারে জানান তো। কাহিনী কিছু না। আচ্ছা ভাই, আপনি কি ওই ভয়ানক আপার লগে বিয়ে করবেন হাসা? তার এক ধমকে আমার জান বেরিয়ে গেছে গা। ওকে বিয়ে না করলে আমার স্বপ্ন পূরণের জন্য ফান্ডিং পাবো কোত্থেকে? দাদাজানের শর্ত তো মানতেই হবে। আর বিয়ে করলে মন্দ হবে না। মেয়েটার বুদ্ধি আছে, ওর বুদ্ধি কাজে লাগাতে পারবো ভবিষ্যতে। দরজা খোলা ছিল। সুরভি দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগায়। তার বুকের ভেতর এখনো কেমন করছে, লজ্জায় না অপরাধ বোধে। নিজের ওপর রাগ লাগছে না। অন্য পুরুষের জন্য তার মনের ভেতর এক মুহূর্তের জন্য অনুভূতি কিভাবে জাগ্রত হতে পারে? তাই এমন পুরুষের জন্য সে নিজেকে সংযত রাখে। যখন আমরা একটি সম্পর্কে থাকি তখন নিজের অনুভূতিকে খাঁচায় বন্দি করে রাখতে হয়। এটাই নিয়ম। যথাসম্ভব অভ্রর থেকে দূরে থাকতে হবে তার। সে নিজেকে বুঝ দিয়ে ফ্রেশ হতে চায়। আয়নার সামনে যেতেই দেখতে পায় অভ্রর কোটিটা। অভ্র যে কোটিটা তাকে পড়তে দিয়েছিল তা ফেরত দেওয়া হয়নি। এমন সময় ফোন আসে আহনাফের। ফোন দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। সে কল রিসিভ করেই তার রাগ ঝাড়ে। এখন কল করছেন কোন দুঃখে? এমন অচেনা স্থানে একা রেখে এসেছেন। যখন কল দেওয়া উচিত ছিল তখন তো দেননি। ওয়েট, তুমি তো আমার আগেই রওনা দিয়েছিলে না? তুমি এখনো ওখানে? না, মাত্র বাসায় এসেছি। আর আমি রাগ করে এসেছিলাম। আমি কি জানতাম ওখানে রিক্সা সিএনজি পাবো না? লিফট নিয়ে আসতে হয়েছে। বলো কি? বিস্মিত কণ্ঠে শোনায় আহনাফের। কিন্তু অভ্র স্যার তো বলেছিল তুমি চলে গেছো। তাই তো আমিও চলে এলাম। তোমার মেজাজ খারাপ বলে কল দেয়নি। এখন কল দিলাম পৌঁছেছ নাকি জিজ্ঞেস করতে। অভ্র আপনাকে বলেছে যে আমি এসে পড়েছি? এবার তার কণ্ঠ শান্ত শোনায়। হ্যাঁ, উনি বলেছিল। বুঝেছি। তার এবার সত্যি রাগ ওঠে অভ্রর ওপর। লোকটা চাইছেটা কি? সরি, তখন আমার এসব বলা উচিত হয়নি। আমাদের ডিনারটা নষ্ট করলাম। ইটস ওকে। আর আমিও সরি এমন ব্যবহার করার জন্য। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে কল দাও আমাকে। সুরভি কল রেখে রাগে ফুঁসতে থাকে। গাড়ি থেকে কোটি খুলে মেঝেতে ছুঁড়ে মারে। ক্রোধিত সুরে বলে, আমার সাথে এমন কাজ করে ভালো করেননি আরিফুল ইসমাত অভ্র। আমার জীবনে দখল দেওয়া উচিত হয়নি আপনার। সবার জীবনের সাথে খেলতে খুব মজা লাগে আপনার, তাই না? এবার দেখাচ্ছি আসল খেলা কাকে বলে। সম্পূর্ণ দেশের সামনে আপনার আসল রূপ না আনলে আমার নামও সুরভি না। মিষ্টি বাতাস বইছে, চিকচিকে রোদ আকাশ থেকে ঝরে পড়ে। আঁকাবাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছে সভ্য। তার সামনে বসে আছে ইনারা। বাতাসে তার চুল দুলছে। এসে মুখ ছুঁয়ে যাচ্ছে সভ্যর। তার চুল থেকে আসা বাতাস মাতোয়ারা করছে মহলটাকে। সভ্য অভিমানী গলায় বলে, একদিকে একটু রোমান্স করতে দিবে না, আর অন্যদিকে নিজে সাইকেল চালিয়ে আসবে না। এত সুন্দর করে সেজে আমার এত কাছে এসে বসবে, মানে আমাকে জ্বালাতেই হবে তোমার? আমার মনের কথাও একবার ভাবো। ইনারা মুখ ফিরিয়ে তাকালো সভ্যর দিকে। তারপর মাথা বুকে ঠেকালো। শুনল তার স্পন্দনের সুর। তার ঠোঁটের কোণে হাসি এঁকে ওঠে। সে বলল, বিয়ের এত মাস পরও যদি মনের এমন বেহাল অবস্থা হয়, এতে আমার কি দোষ? বছরের পর বছর পার হয়ে গেলেও তোমার ছোঁয়ায় আমার মনের অবস্থা এমনই থাকবে। বলে ইনারার মাথায় চুমু খায়। সামনে দেখে চালান, আমার দিকে তাকিয়ে নয়, না হলে আর বছর পার করা লাগবে না, সোজা উপরে চলে যাব। সভ্য হাসে। সামনে তাকাতেই চোখে পড়ে বিশাল জলরাশি। থই থই জলের লহরীর বয়ে আসছে তীর। তীর ঘেঁষে বিশাল অংশ জুড়ে বালুকণার ঢের। পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গের সৌন্দর্য ছুঁয়ে গেছে। জায়গাটিতে চোখ আটকাতেই ইনারা সাইকেল থেকে নেমে দ্রুত যায় সেদিকে। পিছন ফিরে পিছন দিকে চলতে চলতে সভ্যকে বলে, সভ্য জলদি আসুন। সভ্য সাইকেল পার্ক করে দেখে ইনারা সমুদ্রের পানিতে লাফাচ্ছে, নাচছে, দৌড়াদৌড়ি করছে, ঠিক যেন বাচ্চার মতো। সে হাসে। আজ তারা মেসিং করে জামা পড়েছে, আকাশি রঙের, যাই সুন্দর মহলটার সাথে মিলে যাচ্ছে।
সভ্য পকেটে হাত দিয়ে ধীরে সুস্থে হেঁটে আসছিল ইনারার দিকে, কিন্তু ইনারা যেই এই মহল দেখে মাতারা হয়ে গেছে, বাচ্চাদের মতো নেচে বেড়াচ্ছে আপন মনে, হাতে পানি নিয়ে ছিটাতে শুরু করে সভ্যর দিকে। তার খিলখিল হাসির শব্দে যে সমুদ্র মাতাল হয়ে ঢেউয়ের গতি বাড়িয়েছে। সভ্য বলে, আরে থামো, করছোটা কি? ভিজে যাব তো। ইনারা বাচ্চামো আরও বাড়ে, সে পানি আরও ছিটাতে শুরু করে সভ্যর দিকে। সভ্য সে তাকে ধরে নেয়, বাহুডোরে আবদ্ধ করে বলে, এবার বলো কি করবে, আমি তো ছাড়ছি না। সে ইনারার কপালে কপাল ঠেকে বলে, গানের সুর থেকেও তোমার খিলখিল হাসির সুর আমার পছন্দ, তুমি জানো। ইনারার লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নত করে তার বুকে ঠেকায়। জানি। ইস, এই মেয়ে কতবার আমাকে তোমার প্রেমে পাগল করবে বলো তো। এত সুন্দর করে কেউ লজ্জা পায়? জোহান গানের প্র্যাকটিস করছে সে সকাল থেকে। এখন তার ট্রেনার তাকে আধা ঘন্টার বিরতি দিয়ে বাইরে গেল। সে ক্লান্ত হয়ে বসে আছে। এরপর তার ডান্সের কিছু সময় প্র্যাকটিস করা হবে। সাইদ বসেছিল তার সামনে, তাই সে রাগটা তার কাছেই প্রকাশ করলো। এই মায়া আর আনন্দ স্যার দুইজনে এক নাম্বার খাটাস। মানুষের নামের সাথে পার্সোনালিটির একটু তো মিল থাকা উচিত। ওনাদের মা বাবা যদি কী ভেবে নাম রাখলো ওনাদের। মায়ের মনে মায়া নেই, আর আনন্দ স্যারকে জীবনে আনন্দিত হতে দেখলাম না। দুইজনে মিলে কারো কাছ থেকে আমাকে মার্ডারের কাজ নিয়েছে আমি নিশ্চিত। কুলডাউন, এত হাইপার হচ্ছ কেন? তুমি তো মজাতে আছো, মির্জাফরের মতো আমাকে রেখে পালিয়ে গিয়েছ। শাস্তি তো আমি পেয়েছি, ওই স্যারের সাথে 2 ঘন্টা বেশি কাটাতে হবে ভেবেই তো আমার মাথা ঘোরায়। মায়া ম্যাডামের কাছে অনুরোধ করলেই হবে, দেখো উনি মেনে নেবে। আমার মনে হয় না উনি এতটা শক্ত হবে। ভাই, ওই মেয়ে আস্ত এক পাগল। কে তার এক্সকে শিক্ষা দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করে। সে অভ্রর সাথে এ কারণেই সে রেস্টুরেন্টে গিয়েছিল, যেন তার এক্স ফিয়ন্সে দেখে। কে এমন করে? তাই এত বছর পর, 6 বছর কেটে গেছে, জাস্ট ওভার ইট। আমি আজ অফিসে এসে জানতে পারি যে আসলে মায়ের সাথে তার বিয়ে ছোটবেলায় ঠিক হয়েছিল, কিন্তু ছেলেটা ওকে ভালোবাসতো না, ওর ফ্রেন্ডকে ভালোবাসতো, তাই অ্যাঙ্গেস্ট ভেঙে দিয়েছে। এটা ঠিকই তো। বিয়ের পর দুইজনের মধ্যেই কেউ সুখে থাকতো না। কিন্তু মিস মায়া এ কথা কিভাবে বুঝবে? সে তো কেবল বিজনেস ডিল করতে জানে, ভালোবাসার অনুভূতি সে বোঝার যোগ্য না। নো ওয়ান্ডার ওই ছেলে মায়াকে ছেড়ে অন্য মেয়ের কাছে গিয়েছে। একটানা কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জোহান, আবার বলে, এখন শান্তি লাগছে। সাইদ হাসে, সে মুখ তুলে তাকাতে ভূত দেখার মতো চমকে যায়। তার সামনে সাথে সাথে উঠে দাঁড়ায়। জোহান বলে, তোমার কি হলো? এমন ভাব করছো যেন আমার প্রশংসা করে মনে শান্তি এসেছে আপনার। মায়ের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায় জোহান। পিছনে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। মায়া দাঁড়িয়ে আছে, তার পিছনে কিছু কর্মীও, তাদের মুখে চাপা হাসি। মায়া তাদের দিকে ঘুরে তাকাতেই দুজন মাথা নিচে নামিয়ে নেয়। জোহান বলে, আই এম সরি, আসলে ওসব কথা আমি তদারকি করছিলাম সকল আর্টিস্টদের, ভাবলাম আপনার কাছে আসি, কিন্তু এখানে এসে দেখে আপনি আরাম করছেন। আসলে আনন্দ স্যার অন্যান্য ট্রেনারদের দেখতে গিয়েছে, তাই বলে আপনি আরাম করবেন? যাই হোক, একটি গান শোনান, তারপর আপনার অ্যালবামের কথা চিন্তা করব। সে যে বসে একটি চেয়ারে, পায়ের পর পা তুলে। একজন কর্মী তার মুখোমুখি একটি চেয়ার এনে রাখে জোহানের বসার জন্য। জোহান সেখানে বসে, গিটার তার কোলে নিয়ে গিটারের তার বাজায় আর গানের সুর ধরে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। মায়া থামিয়ে দেয় তাকে, থামুন। আমি ভেবেছিলাম 2 মাস বললেও এই মাসের শেষে আপনার অ্যালবামের কাজ ধরব, কিন্তু এখন দেখছি আপনার আরও প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিস থেকে বেশি আপনার নিজের অনুভূতিকে নিয়ে কাজ করা প্রয়োজন। ভালোবাসার গানে অনুভূতি সর্বোপরি থাকতে হয়। অনুভূতি অনুভব করতে হয় যেন সামনের মানুষটা গানটাকে অনুভব করতে পারে, কিন্তু আপনার ওখানে কোনো অনুভূতি আমি পাচ্ছি না, তাই অ্যালবামে রিলিজ আরও পরে করব, আপনি প্র্যাকটিস করুন। মায়া তার মন্তব্য জানিয়ে উঠে যায়। দরজার কাছে যেতেই জোহানের কণ্ঠ শুনে থামে সে।
এই মন্তব্যের কারণ কি একটু আগে আমার বলা কথাগুলো? মায়া ফিরে তাকায়। আমি আমার কারণগুলো জানিয়েছি, কিন্তু সে কারণ আমার যথার্থ লাগেনি। আর আপনি কে মন্তব্য দেয়ার? না আপনি ভালোবাসা সম্পর্কে জানেন, আর না গান সম্পর্কে। জোহান তার গিটার নিয়ে যে দাঁড়ায় মায়ের সামনে। আমি গানের জন্য নিঃশ্বাস নেই, আর ভালোবাসার অনুভূতি আমার কাছে আছে। এর চেয়ে বেশি আছে না পাবার অনুভূতি। আর এই না পাওয়ার অনুভূতি আমার থেকে বেশি আপনি ভালো বুঝতে পারবেন না। আপনি একজন অনুভূতি শূন্য মানুষ, তাই নিজের মন্তব্য নিজের কাছে রাখুন। তার এমন কড়া কথা শুনে মায়ের সাথে আসা দুটো কর্মী ফিসফিস করে কথা বলা শুরু করে দেয়। মায়া তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই তারা চুপ হয়ে যায়। তারপর মায়া তাকায় জোহানের দিকে রাগে, কিন্তু কিছু বলে না। সেখান থেকে চলে যায় নিজের কেবিনে। কেবিন লক করে দিয়ে চেয়ারে যেয়ে বসে, আরে হেলান দিয়ে কিছু সময় ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তার রাগ জলের ধারা হয়ে বেরিয়ে আসে তার চোখের কোণা থেকে। কিছু সময় এভাবেই কাটে। মায়া চোখ খুলে উঠে বসে, তার টেবিলের ড্রয়ার খুলে কতগুলো ফাইল সরিয়ে বের করে একটি ছবির ফ্রেম। সেই ছবিতে মাইকের সামনে দাঁড়িয়ে আছে সে, স্টেজে গান গাচ্ছে। তার সাথে আছে আরও 4 জন। ছবিতে সে তাকিয়ে আছে তার পাশের ছেলেটির দিকে। সে দীর্ঘশ্বাস ফেলে। আমার সব কিছুর বিলিয়ে দিয়েও যদি অনুভূতি শূন্য হতে পারতাম, তাহলে নিজের সব বিলিয়ে দিতাম কেবল তোর দেয়া কষ্টগুলো ভোলার জন্য। তখন তোকে ভালোবাসাটা আমার সৌভাগ্য মনে হতো। আজ যে সে ভালোবাসা আমার জীবন বিষাক্ত করে দিয়েছে। তোকে ভালোবেসে আমি সব হারিয়েছি ওয়াহেদ, সব। সে দীর্ঘশ্বাস ফেলে। ইস, সে স্মৃতিগুলো যদি জীবন থেকে মুছে ফেলতে পারতাম, কিন্তু কিভাবে মুছি? এই দিনগুলোই তো আমার জীবনের একমাত্র খুশির অধ্যায় ছিল। সে হাত বুলায় ছবির ফ্রেমেতে। তোরাই আমার খুশি ছিলি। ফ্রেমটা বুকে জড়িয়ে আবারও চেয়ারে হেলান দেয় মায়া। তার চোখের সামনে ভাসতে থাকে তার জীবনের সে খুশি ভরা দিনগুলো। 7 বছর পূর্বে মায়া ভার্সিটি যাবার জন্য তৈরি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। তার মা নাস্তার প্লেট এনে রাখে তার টেবিলে। আজও নাস্তা করতে এলি না? তোর বাবা রেগে মেগে বকে গিয়েছে আমায়। আহা মা, নাস্তা থেকে আমার ঘুম বেশি গুরুত্বপূর্ণ। আর বাবার এই কথার জন্য আমি টেবিলে বসে খাই না। তার সামনে গেলেই কথন শুরু হয়ে যায়। বড় বোন থেকে ভদ্রতা শিখতে পারিস না? 2 দিন পর পর তোর নামে বিচার আসে। বড় ভাইয়ের রেজাল্ট দেখ, একটু নিজের চেষ্টা কর। সারাদিন বাইরে ঘুরে বেড়ানো এবং গান গাও, এসব করে জীবন চলে? তোর আরেকটা বিচার আসলে ঘর থেকে বের করে দেব। পরের দিন আবার বিচার আসবে, আবার সেম ভাষণ। না ভাই, আমার নাজুক কান এটা সহ্য করতে পারবে না। মায়া, একটু তো গম্ভীর হ। আলাউদ্দিন ভাই বললেন মমতা ও ওমরের এঙ্গেজমেন্টের সাথে তোর ও ওয়াহেদেরও এঙ্গেজমেন্ট করাবেন। 2 ভাইয়ের অনুষ্ঠান একসাথে করতে চাইছেন। তোর এখন এমন বাচ্চামোর স্বভাব থাকলে কিভাবে হবে বল? কথাটা শুনে যেন মায়ের মন খুশিতে উড়ু উড়ু করে। বলো কি মা, সত্যি? সে যে মাকে জড়িয়ে ধরে, তাকে ধরে রুমে নাচতে শুরু করে। মা বলে, থাম থাম, এসব কাণ্ড বাহিরে কারোর সামনে বলিস না। মেয়েরা এমন কাজ করলে তাদের নির্লজ্জ বলে। আর মাকে এই ডেফিনেশন দেয় যে এই কাজ করলে মেয়েরা সভ্য হয়, আর এই কাজ করলে নির্লজ্জ। মানে মেয়েরা হাসি খুশি থাকলেও নির্লজ্জ হয়ে যায়। হায় খোদা, এই হিসেবে তো আমার রোবট সেজে বসে থাকা উচিত। পালে তাই কর। তোর এসব কাণ্ড দেখে তোর ছোট বোনও এরকম হয়ে যাচ্ছে। তোর সাথে ওয়াহেদের বিয়ে ওমর মমতার সাথেই ফিক্স করে দিয়েছিলাম, কিন্তু মিতার জন্য তো ছেলে দেখতে হবে। আরে মমতাজি, সিল করো। ফিউচারে চিন্তা করে আজ কেন বরবাদ করছো? সে একদিকে ঝুঁকে তাকায় ঘর ঝাড়ু দেয়া সহিয়া চাষির দিকে। তিনি অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করে। তাকে জিজ্ঞেস করে, মায়া, কি বলেন চাষি? একদম ঠিক কইছ। মানুষের কি, মানুষ তো কথা কইবই। তাগো কামি কথা কওয়া, অন্যের খুশি তাগো সহ্য হয় না। দেখছো মা, সহিয়া চাষিও বসে, তোমরাই বুঝলে না। বোঝা লাগবে না আমার। তোর সাথে কথা বলা মানে দেয়ালে মাথা ফাটানো, কোন লাভ নেই। সকাল সকাল সবাই এত চিল্লাচিল্লি করছে কেন? মিতা দরজা থেকে হেঁটে এলো। চোখ ডলতে ডলতে এসে আবারও শুয়ে পড়ল বিছানায়। মা বিরক্তি সুরে বলে, এই মেয়েকে সে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়েছিল, এখন আবারও ঘুমে এসে ঘুমাচ্ছে। সে মায়ের জন্য আনা নাস্তা নিয়ে মিতাকে খাওয়ানো শুরু করলেন। উঠে বস, খেদে তৈরি হয়ে সোজা যাবি কলেজে। কতদিন ধরে যাচ্ছিস না? এক একটা ফাঁকিবাজ। টিভি চালু ছিল। টিভি থেকে ভেসে আসছিল পঞ্চসুরের গান।
ঝুমঝুমে বৃষ্টি নামে মনের কিনারায়, রাত জেগে আকাশ ডাকে কোন সেই সারায়, মেঘ ডুবি কথা বলো চাও কি আমায়, প্রেম জোয়ারে আসো ভেসে যাই, অনুভবের পৃথিবীতে হারিয়ে যাই, অনুভবে অনুভবে তুমি আমার অনুভবে। গান শুনে মিতা ও মায়া দুজনে একসাথে বলে পঞ্চসুরের নতুন গান, বলেই তারা দুইজনে দৌড়ে যায় বাহিরের ড্রয়িং রুমে। তার ভাই টিভি দেখছিল, তাদের দুইজনকে দেখে রাগান্বিত সুরে বললেন, কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় তোদের এনার্জি থাকে না, গান শুনতে একগাদা এনার্জি এসে পড়ে, তাই না? তোদের জন্য টিভি অফ, বাবা আদেশ দিয়ে গেছে। এটা ঠিক না, পৃথিবীর সব কিছু একদিকে আর 5 মেলোডির গান একদিকে, মিতা বলল উদাস সুরে। তাকায় মায়ের দিকে, আপু কিছু করো। মায়ের রুমে তাকালো সবার দিকে, তারপর নিজের হাতে থাকা চিরুনির দিকে চোখ আটকায়, সোফায় লাফ দিয়ে ওঠে, চিরুনিটা মুখের সামনে তুলে চোখ টিপে মারে মিতার দিকে, নিজে গান গাওয়া শুরু করে। স্বপ্নরা পেখম মেলে উড়ে বেড়ায় মেঘের শহরে, আবারও হবে দেখা, ভাসবো আবার প্রেম জোয়ারে, উড়ে বেড়ায় এই মন বেপরোয়া তোমার অনুভূতির আসমানে, স্বপ্নরা পেখম পেলে উড়ে বেড়ায় অনুভূতির শহরে, আমার অনুভবে তুমি, অনুভবে তুমি, অনুভবে শুধু তুমি। মায়ের সোফা থেকে লাফ দিয়ে নেমে একবার সহিয়া চাচির সাথে নাচে, আবার তার মায়ের সাথে। অবশেষে তার ভাইকেও ছাড়ে না। তার ভাই প্রথমে রাগ হলেও তার পাগলামো দেখে তার মিথ্যে রাগের ভান ছাড়াতে বাধ্য হয়। মায়া গান গেয়ে নাচতে নাচতে বেরিয়ে পড়ে তার স্কুটি নিয়ে। যাবার পর তার ভাই বলে, এমন বেপরোয়া ভাব নিয়ে এই জীবনে কিছু করবে কি করে? জীবনে তো একটু সিরিয়াস হওয়া প্রয়োজন, আল্লাহ জানে কি হবে ওর, বলে হেসে দেয়। মায়া স্কুটি নিয়ে রওনা দেয় তার গন্তব্যে। গন্তব্য হচ্ছে ওয়াহেদের বাড়ি। সে প্রতিদিনই ওয়াহেদের বাড়ি থেকে তাকে নিয়ে ভার্সিটিতে একেবারে যায়, তাই আজ একটু বেশি দেরি হয়ে গেল। তাই তো ওয়াহেদের বাড়ির সামনে যেয়ে দেখে তার গাড়ি বের হচ্ছে। সে স্কুটি থামায় একদম গাড়ির সামনে, সাথে সাথে গাড়িটি থেমে যায়। ওয়াহেদ গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলে, মিষ্টির বাচ্চা, এখন সময় হলো তোর আসার। তারপর সে গাড়ি থেকে বের হয়ে মায়ের স্কুটির পিছনে বসে। আমি ভেবেছি আজও তুই ভার্সিটিতে যাবি না, তোর জন্য অপেক্ষা করতে করতে প্রথম ক্লাস হয়ে গেছে। ভালোই হয়েছে, বরকত স্যারের ক্লাস আমার বিরক্তিকর লাগে। আর আজ ক্লাস করতে যাচ্ছি নাকি? নবীনবরণ হবে, সেজন্য প্ল্যানিং করতে যাচ্ছি। একটা ক্লাসও করব না। তন্নি, আশরাফ ও মেহেদি ক্যান্টিনে বসে আছে। পড়াশোনা ছাড়া সব কিছুর জন্যই তোর সময় আছে। আমি বুঝি না তোর রেজাল্ট আমাদের সবার থেকে ভালো হয় কিভাবে। ট্যালেন্ট মামা, এই না? এই তো তুই আমার হবু জামাই। ট্যালেন্ট মিস্টার হবু জামাই, ইটস ট্যালেন্ট। ওয়াহেদ তার মাথায় টোকা মেরে বলে, আসছে ট্যালেন্ট ওয়ালি, তাড়াতাড়ি চল, আমি তো ক্লাস করব। আর একবার মারলে একেবারে স্কুটি থেকে ফেলে দেবো, মনে রাখিস। হো হো, ঠিক আছে, এখন স্কুটি চালু কর। মায়া ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ইয়ো করিম মামা, হোয়াটসঅ্যাপ। মামা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। আচ্ছা মামা, আমরা যাই, না হলে এই পিছনে বসার জন্তু না খ্যাটখ্যাট করবে। ওয়াহেদ বিস্মিত সুরে জিজ্ঞেস করলো, এই ড্রাইভার তো নতুন আসলো, আমি তো এখনো নাম জানি না, তুই তাকে চিনলি কিভাবে? মায়া সব জানে। ভার্সিটি যেয়ে মায়া জোর করে ওয়াহেদকে নিয়ে যায় ক্যান্টিনে। সেখানে অপেক্ষা করছিল তন্নি, আশরাফ ও মেহেদি। মায়া একটি চেয়ারে বসে উৎসুক গলায় বলল, নবীন বরণের প্ল্যান বল। তন্নি বলে, বেবস, নবীন বরণ শেষে আশরাফের বাড়িতে পার্টি করি চল, আন্টিকে মানানোর দায়িত্ব তোর, সেসব আমার উপর ছেড়ে দে। পটনাতে আমি ওস্তাদ। আমি জিজ্ঞেস করেছি পারফরমেন্সের ব্যাপারে, পঞ্চসুরের গান গাই চল, আমরা 5 জন। ওয়াহেদ বিরক্তি সুরে বলে, তুই আর তোর পঞ্চসুর, অন্য কিছু ভাব। মায়া গালে হাত রেখে তাকায় ওয়াহেদের দিকে। কেন জান? তোমার হবু বউ অন্য কারো কথা ভাবছে বলে তোমার জেলাস ফিল হচ্ছে? জেলাস ফিল হবে কোন দুঃখে? তোকে বিয়ে করেছি যেন অন্য কোনো পোলার কিসমত না নষ্ট হয়। সমাজ সেবা করছি। মায়া প্রথমে মুখ বানায়, তারপর ওয়াহেদের হাতে জোরে কামড় দেয়। ওয়াহেদ শান্ত সুরে বলে, এই মাসে 17 বার কামড় দিলি, ভাবছি কুকুরের কামড়ে যে ইঞ্জেকশন লাগায় তা লাগিয়ে নেব। কথাটা শুনে মায়ের রাগ বাড়ে। সে একের পর এক মারতে থাকে ওয়াহেদকে। থামানোর চেষ্টা করেও থামে না। অবশেষে ওয়াহেদ তাকে পাশ থেকে জড়িয়ে ধরে, তা হাত চেপে ধরে। এবার মেরে দেখা। আশরাফ উঠে দাঁড়ায়, বিরক্তি সুরে বলে, তুই আর তোদের ঝগড়া, আজ আর কোনো প্ল্যানিং হবে না, আমি ক্লাসে গেলাম। ওয়াহেদরও ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়।
আমিও আসছি সাথে, মিষ্টি যাবি? যা তোরা, বোর্ডিং ক্লাসে, আমি ক্যাম্পাসে একটু চক্কর লাগায় আসি, তারপর গানের ক্লাসে যাব। মায়া পরেছিল হলুদ রঙের লম্বা স্কার্ট, উপরে গোলাপি রঙের টপ, তার কাঁধে ঝুলানো একটি ব্যাগ, তার চুলগুলো হাঁটু পর্যন্ত আসছে, হাঁটার সাথে সাথে দুলছে তার কেশ। সে ক্যাম্পাসে ঘুরছিল, এমন সময় দেখে কয়েকটি ছেলে একটি মেয়েকে বিরক্ত করছিল। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে, তাই মায়া গেল সেখানে। ছেলে দুটি বলল, আপনারা মেয়েটাকে বিরক্ত করছেন কেন? বিরক্ত করছি না তো, আমরা তো তাকে স্বাগতম করছি। ছেলে দুটির মধ্যে একজন বলল। মায়া মেয়েটির দিকে তাকে বলে, ওদের কাউকে চেনো? মেয়েটির চোখে ভয়, সে সংকুচিত হয়ে ডানে বামে মাথা নাড়ায়। ও আপনাদের থেকে ভয় পাচ্ছে, ওকে বিরক্ত করবেন না। ওকে না হলে তোকে বিরক্ত করি, বলে ছেলেটা হাত ধরে মায়ার। ভাই, এভাবে হাত ধরে রাখেন কেমন? এরপর মায়া চিৎকার করা শুরু করে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ছেলেটা আমাকে হুমকি দিচ্ছে, আমার সাথে উল্টাপাল্টা করে ফেলবে। এই মেয়ে বলে কি, আমি এই কথা কখন বললাম? হে মেয়ে, চুপ করো। মায়া আরও জোরে চিৎকার শুরু করলো। ছেলে দুটো ভয়ে দৌড়ে পালায়। তারপর মায়া মেয়েটির দিকে ফিরে তাকায়, তুমি ঠিক আছো? অনেক ধন্যবাদ আপু, আমি তাদের রেশমা ম্যাডামের গানের ক্লাসের কথা জিজ্ঞেস করেছিলাম, আর তারা বিরক্ত করতে শুরু করে দিল। রেশমা ম্যাডামের কাছে তো আমিও যাচ্ছি, আমার সাথে আসো। ভালো কথা, তোমার নামই তো জিজ্ঞেস করা হয়নি। তোমার নাম কি? আমার নাম দিয়া। দরজায় টোকা পড়তেই ধ্যান ভাঙে মায়ার। সে অতীতে ফিরে ছবির ফ্রেম ডয়ারে রেখে নিজেকে সংযত করে, উঠে যে দরজা খোলে। চমকে ওঠে সে, ওয়াহেদ এখানে কি করছে? সে নিজের অন্তরটা শক্ত করে জিজ্ঞেস করলো, আপনি এখানে? কিছু কথা ছিল মিষ্টি। মায়া কঠিন গলায় বলে, মায়া, আমার নাম মায়া চৌধুরী। ভেতরে আসতে পারি? কোম্পানির কথা হলে আসতে পারেন, ব্যক্তিগত হলে না। সে যে বসে নিজের চেয়ারে। ওয়াহেদ ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তুই নাকি নেতা অভ্রর সাথে বিয়ে করছিস? ও খবর পেয়ে গেছেন? নিজের পরিবারের সাথে অবশ্যই আসবেন, বিশেষ করে আপনার বাবাকে নিয়ে আসবেন। মিষ্টি প্লিজ, তুই আমার পর রাগ ওঠানোর জন্য বিয়েটা করিস না। নেতা মানুষের কত শত্রু থাকে, তোর কিছু হয়ে গেলে। এসব মিথ্যা নাটক আমার সামনে করার প্রয়োজন নেই। কোনো কাজ থাকলে বলুন, না হলে চলে যান। ওয়াহেদ দীর্ঘশ্বাস ফেলে। জোহানের কথা বলার ছিল, ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও কেন ওকে কোম্পানিতে আর্টিস্ট করলি? সিইও হিসেবে এটা আমার সিদ্ধান্তেই কাজ হবে এখানে। আমার নিজের শেয়ারের মূল্যের সাথে মতলব রাখেন। কোম্পানির কোনো সমস্যা হলে সবাই তোকেই দোষারোপ করে। আমি তোর কথাই চিন্তা করছিলাম। মায়া চৌধুরী তাচ্ছিল্য হেসে পায়ের উপর পা তুলে বসে। আমার কথা তখন চিন্তা হয়নি যখন সকলে আপনার কারণে আমাকে কত জঘন্য কথা শুনিয়েছে, বিশেষ করে আপনার বাবা। তখন তো মুখ ফুটে কথা বের হয়নি। এর জন্য আমি ক্ষমা চেয়েছি, শাস্তিও পেয়েছি। তোকে ছাড়া এত বছর কাটানো আমার জন্য শাস্তি থেকে কম কি? কিসের শাস্তি? এখানে তো সবাই ছিল আপনার কাছে, আপনার পরিবার, বন্ধু বান্ধব আর প্রেমিকা। ও আচ্ছা, আপনার প্রেমিকা এই কোম্পানিতে আছে, তাই ভয়ে আছেন ওর কেরিয়ারে কোনো ইফেক্ট পড়বে না তো জোহানের কারণে, তাই না? মিষ্টি প্লিজ, আমি তোর কথা ভাবছি। মায়া উঠে দাঁড়ায়, তার আর সহ্য হচ্ছে না। সে বলে, অনেক হয়েছে, এবার বের হন। আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারবো। দাঁড়ান স্যার, আমি আপনার জন্য গেট খুলে দিচ্ছি। মায়া এগিয়ে যেতে নিবে, তখনই ওয়াহেদ তার হাত ধরে নেয়। মায়া পিছনে তাকে রাগে ফেটে পড়ে, হাত ছাড়ুন, আমাকে ছোঁয়ার সাহস কী করে পেলেন আপনি? মিষ্টি, গলা কাঁপছিল ওয়াহিদের। তার দৃষ্টি অসহায়, তার দৃষ্টি দেখে বুক কেঁপে ওঠে মায়ার। তার মনের ভেতরটা কাঁপে। না মায়া, তুই নরম পড়তে পারিস না, কিছুতেই না। তোর সাথে যা হয়েছে সে কষ্টগুলো এত সহজে ভুলতে পারিস না, কিছুতেই না। তার অন্তর কথা মানে না। অনুমতিবিহীন তার চোখে জল ভেসে ওঠে। সে ঢোক গেলে হঠাৎ দরজা খোলার শব্দ হাসে। জোয়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, মায়া, আই এম সরি। আমার কথাগুলো থেমে যায় সে। মায়া ও ওয়াহেদকে একসাথে হাত ধরে থাকতে দেখে বিব্রত অবস্থায় পড়ে যায়। সে জোরপূর্বক হেসে বলে, সরি, নক করে ঢুকতে ভুলে গেছি, পরে আসি। মায়া তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, যাওয়ার প্রয়োজন নেই, আমি ফ্রি আছি। মিস্টার ওয়াহেদ, যেতে পারেন আপনি। মিষ্টি, আমার কথা তো শেষ হয়নি। আগেও বলেছি, এখনও বলছি, আমার নাম মায়া। মিষ্টি নামের কাউকে আমি চিনি না, যেতে পারেন, আমার এখন কাজ আছে। ওয়াহেদ আর না পেরে সেখান থেকে চলে গেল। যাওয়ার পূর্বে একবার সরু চোখে তাকালো জোহানের দিকে।
তার এমন তাকানোর কারণটা বুঝে উঠতে পারে না জোহান। ওয়াহেদ যাবার পর জোহান কৌতূহলী কণ্ঠে মায়াকে জিজ্ঞেস করে, আপনার ও এই লোকের নাকি কি হয়েছে? আপনি তার থেকে প্রতিশোধ নিতেন, আর আজ? আপনার আমার জীবনের কাহিনী এত দেখে লাভ নেই, নিজের গানের দিকে খেয়াল দিন। আপনার উপর যে টাকা ইনভেস্ট হচ্ছে তা ফেরতও আনতে হবে জলদি। সাথে আমার সিদ্ধান্তের উপর যাদের ডাউট আছে তাদের ভুল প্রমাণও করতে হবে। আমি তো আপনাকে কেবল সরি বলতে এসেছিলাম। আমি আপনার সরি শুনতে চেয়েছি, আমার কথা না ভেবে নিজের চরকায় তেল দিন। কি আজব! আমি আজবই। মানুষ ঠিকই বলে আপনি একটা। বাকিটা বিড়বিড় করে বলে জোহান। রাক্ষসী মহিলা, কি বললেন? কিছু না, আমি যাচ্ছি তাহলে। জোহান দরজা দিয়ে বের হওয়ার আবার উকি মারে ভেতরে, এই যে মিস মায়া, সরি বলেই চলে যায়। মায়া কথা নাড়িয়ে বলে, ইডিয়েট। আজ অভ্রর ইন্টারভিউ, এই কারণে সকলে কাজে জুটে আছে জোরে সোরে। স্টুডিও তো দৌড়াদৌড়ি করছে তারা, বিশেষ করে আহানাফকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। এই কাজ ছেড়ে ওই কাজের পরিদর্শন করছে। আজ যে সব পারফেক্ট হওয়া চাই। এতদিন সকল নিউজ চ্যানেলে অভ্রর খবর চলেছে, আজ লাইভে তার ইন্টারভিউ। তাদের চ্যানেল থেকে আসলে টিআরপি উচ্চে চলে যাবে। তাই সব কিছু সঠিক হওয়া চাই। অভ্রর গাড়ি এসে থামলো তাদের স্টুডিওর সামনে। সকল স্টাফ তাকে রিসিভ করতে আসে। আহানাফ তাকে ফুল দিয়ে রিসিভ করে। সে ভিতরে আসে। এত মানুষের মাঝেও তার দৃষ্টি খোঁজে একটি মেয়েকে, কিন্তু তার দেখা পায় না। ক্যামেরা সিটিং করে তাকে বসানো হয় অতিথির সোফায়। তার সামনে একটি টেবিল এবং অন্য একটি খালি সোফা। সোফাটির দিকে তাকিয়ে সে আহানাফকে ডাক দেয়, জিজ্ঞেস করে, ইন্টারভিউ সুরভির নেওয়ার কথা না? তোমাকে এই শর্ত দিয়ে ইন্টারভিউ দিতে এসেছি। জি স্যার, অবশ্যই। আপনার কথা ফেলতে পারি আমরা? তাহলে ও কোথায়? ও হয়তো নার্ভাস, দেখে আসছি আমি। সুরভির জীবনের প্রথম ইন্টারভিউ, কিন্তু তাকে মোটো নার্ভাস দেখাচ্ছে না, বরং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। তার হাতে একটি কাগজ। সেই স্টুডিওতে ঢুকতেই দেখা হয় আহনাফের সাথে। তোমার সাথে দেখা করতে আসছিলাম। তুমি ঠিক আছো তো? নার্ভাস তো লাগে না? না, আমি একদম পারফেক্ট। তাহলে আসো, লাইভে আসার সময় হয়ে গেছে। সুরভি মাথা নাড়ায়, যে বসে অভ্রর সামনে। তাকে দেখে অভ্র ভুরু নাচায়, তারপর বাঁকা হাসি দেয়। সুরভি বরাবরই তাকে এড়িয়ে যায়। সে বসে, ইন্টারভিউ চালু হয়। লাইভে যায়। লাইভে যাওয়ার পর সুরভি সুন্দর করে অভ্রকে তার প্রফেশনাল লাইফের কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। তার দল নিয়ে, এক দল ছেড়ে অন্য দলে যুক্ত হওয়া নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। বিরতি নেওয়া হয়। বিরতির সময় অভ্র এসে দাঁড়ায় সুরভির সামনে। তাকে বলে, আই অ্যাম ইমপ্রেসড মিস ক্যাকা। তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না এটা তোমার প্রথম ইন্টারভিউ। পুরো প্রফেশনাল লাগছে। সুরভি তীক্ষ্ণ হেসে বলে, বিরতির পরের ইন্টারভিউ আপনার আরও ভালো লাগবে, আই প্রমিস। তাই অপেক্ষায় থাকবো তাহলে। ফজলু মিয়া অভ্রর জন্য কফি এনে দিলে সে নিজের সোফায় যেয়ে বসে আবার। সুরভি আশেপাশে তাকে, কিন্তু কোথাও পায় না আহানাফকে। ভাবি কোনো কাজে বেরিয়ে গেছে, কিন্তু এর থেকে বেশ জরুরি কাজ এখন কি হতে পারে। বিরতির পর আবারও ইন্টারভিউ শুরু হয়। আবারও শুরু হয় প্রশ্ন উত্তর। তখন অভ্রর দেয়া প্রশ্নগুলো দিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ জিজ্ঞেস করে বসে সুরভি, আচ্ছা মিস্টার অভ্র, আপনি তো একজন নেতা, তো কয়েক বছর ধরে। একজন সাধারণ নেতার তো এত ইনকাম হওয়ার কথা না যত আপনার আছে। এই লাক্সারি কার, লেভিস হাউস, ব্র্যান্ডের জিনিসপত্র, এত কিছু একজন নেতার আয় হিসেবে না কিভাবে সম্ভব তা জানতে ইচ্ছে করছে। এসব তো দুর্নীতি ছাড়া অর্জন করা সম্ভব না। প্রশ্নটা শুনে চমকে ওঠে অভ্র। এমন কোনো প্রশ্ন তো সে লেখেনি, সে ভাবেও নি সুরভি লাইভে, টিভিতে সম্পূর্ণ দেশের মানুষের সামনে তাকে এমন এক পরিস্থিতিতে ফেলবে। তাই এর প্রিপারেশনও নেয়নি সে, বা ক্রুদ্ধ হয়ে গিয়েছিল সে। সামলে ওঠার পূর্বে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করে নেয় সুরভি, আপনি মিস্টার সভ্যর ভাই, তা হঠাৎ প্রকাশ করলেন কেন? যেন নির্বাচনের পূর্বে আপনি সরকারি দলে যেতে পারেন, যে দলের বিজয়ী হওয়ার সুযোগ এবার অনেক। অভ্রর রাগে রক্ত মাথায় উঠছিল। তার দেহের শিরায় শিরায় যে অগ্নিশিখা জ্বলছে, সে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল সুরভির দিকে। সুরভির চোখে একরকমের স্বস্তি, শান্তি, যেন এই প্রশ্নটা করে সে বিরাট বড় তীর মেরে নিয়েছে। অভ্র গম্ভীর নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। সম্পূর্ণ দেশের সামনে নিজে দোষী দেখানো যাবে না, সে হুঁশিয়ে উত্তর দেয়, আপনারা হয়তো জানেন আমি ইসমাত বংশের ছেলে, স্বাভাবিক আমার কাছে সম্পদ হবেই।
স্মার্ট কোম্পানির শেয়ারের এক অংশ আমার নামে। এছাড়া আমি আমেরিকায় কিছু বছর কাজ করেছি এবং সেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার আছে আমার কাছে, যা লাভজনক। উল্টো আমি এই প্রফেশন থেকে যত অর্থ পাই সব দান করে দেই। আর কি জিজ্ঞেস করেছিলেন আপনি? হ্যাঁ, সভ্য আমার ছোট ভাই, তাকে আমি আর ভাই বলবই তো। এছাড়া সভ্যই মিডিয়ার সামনে আমার কথা বলেছে, আর বাকিটা রিপোর্টারই ছড়িয়েছে, তাই এই উত্তর আমার কাছে নেই। সুরভি ভ্যাবাচাকা খেয়ে যায়। অভ্র এত সুন্দর করে এই উত্তর দিবে সে ভাবেনি। সে দেখতে পায় ক্যামেরার পিছনে থেকে তুষার তাকে ইন্টারভিউ শেষ করার কথা বলছে। তাদের সবার মুখে হয়তো ভয় নয়তো রাগ, যেন সে বিরাট ভুল করে ফেলে এসেছে। সুরভি ইন্টারভিউ শেষ করতেই তুষার উঠে আসে স্টেজে। তুমি পাগল হয়ে গেছে সুরভি, এটা কি করলে তুমি? লাইভে এসে এটা তোমার প্রথম এবং শেষ ইন্টারভিউ। তোমার এই জব থাকবে কি না তাই দেখো। স্যার আমি তো চুপ, একদম চুপ। সে দ্রুত যায় অভ্রর কাছে। স্যার ক্ষমা করে দেন, ও ছোট তো বোঝেনি, আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সুরভি এদিকে আসো, স্যারের কাছ থেকে ক্ষমা চাও। অসম্ভব, জোর গলায় বলল সুরভি। অভ্র অগ্নিদৃষ্টিতে চোখ তুলে তাকায় তার দিকে। তুষারকে বলে, 1 মিনিটের জন্য আপনি একটু নিচে নামুন, আমি ওর সাথে কথা আছে আমার। জি স্যার। এই সবাই সরো সরো দেখি। অভ্র তার পাঞ্জাবির পকেটে হাত রেখে এগিয়ে যায় সুরভির দিকে। সুরভি তখন হাত আড়াআড়ি করে ভাঁজ করেছিল। অভ্র তাচ্ছিল্য হেসে বলে, মনে হচ্ছে না কত বড় তীর মেরে ফেলেছ? এতদিন তো মুখে মুখে মজার ছলে কিছু কথা বলেছি, এখন দেখো আমি কি করি। তুমি যদি আমার সামনে এসে হাঁটু গেড়ে মাফ না চাইছ, তাহলে আমার নাম অভ্র না। আচ্ছা, নাম চেঞ্জ করার অপেক্ষায় থাকবো। অভ্র বাঁকা হাসে, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে চলে যায়। তুষার সহ সকল স্টাফরাও ক্ষমা চাইতে চাইতে তার পিছু পিছু যায়। সুরভি বিরক্ত হয়ে বেরিয়ে এলো স্টুডিও থেকে। তুষার স্যার সবার সামনে তাকে কেবল বকেছে। তার এই আনপ্রফেশনাল কাজের জন্য এই চাকরিতে রাখা হবে নাকি তার জন্য মিটিং বসবে। অথচ সে সাধারণ প্রশ্নই করেছিল। তার কাছে তো অভ্রর সকল দুর্নীতি অন্তর্ভুক্ত কাজের লিস্ট ছিল। সে চাইলেই তো পড়ে লাইভ টিভিতে শোনাতে পারত, কিন্তু সে তো এমন করেনি, সীমা রেখেছে। অথচ সকলে এমন ভান করছে যেন আকাশ ভেঙে পড়েছে। নিউজ চ্যানেল হয়ই তো জনগণের কাছে সত্যটা পৌঁছানোর জন্য। সে তাই করতে চেয়েছিল। এই মুহূর্তে মাথা ঠান্ডা করার জন্য তার আহনাফের সাথে কথা বলা উচিত। যেহেতু আহনাফ স্টুডিওতে ছিল না, সেহেতু অফিসেই থাকবে। সে আশেপাশে খুঁজে আহনাফকে না পেয়ে তার কেবিনের দিকে এগোয়। যেহেতু অফিসে বেশি লোক নেই, তাই এখন তার মাথা ঠিক নেই, তাই অনুমতি ছাড়াই সে ঢুকে পড়ে কেবিনে। মাথায় আকাশ ভেঙে পড়ার অনুভূতি হয় তার। নিঃশ্বাসটা যেন আটকে আসে, বুকের ভেতর তোলপাড় হতে শুরু করে। তার বিশ্বাস হয় না নিজের চক্ষুর ওপর। সাথে সাথে সে কেবিনের দরজা লাগিয়ে দেয়। দরজা বন্ধ করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজাটির দিকে। সে ঠিক দেখেছে তো, আহানা বিধির সাথে এমন আপত্তিকর অবস্থায় কিভাবে থাকতে পারে। নিশ্চয়ই তার ভ্রম হয়েছে। তার ভেবে ওঠার পূর্বে আহনাব দরজা খুলল। সে কোট পড়ছিল। বের হয়ে সে জিজ্ঞেস করে, সুরভি, তুমি যে ভাবছো এমন কিছু না, আমরা জাস্ট কথা বলছিলাম, এর মধ্যে হঠাৎ। সে থেকে কিছুটা জোর গলে জিজ্ঞেস করে, তুমি ঢোকার পূর্বে নক করনি কেন? রাগে ক্ষোভে ঘৃণায় তার হাত মুঠোবন্দি হয়ে গেল। প্রথম কথাটা এই বলার আছে যে সে কঠিন দৃষ্টিতে তাকে আছে আহনাফের দিকে। সে চক্ষুতে জমে নোনা জল। আহনাফ এগিয়ে এসে তাকে বলে, প্লিজ কান্না করো না, তুমি আমার কথাটা শোনো। সে হাত তুলে সুরভির মুখে হাত রাখতে নিবে, আর সে পিছিয়ে যায়। সে ফিরে 2 গাল মুছতে মুছতে দ্রুত বেরিয়ে যায় এই জঘন্য পরিস্থিতি থেকে। সে নিঃশ্বাস নিতে পারছে না। এই উঁচু দেয়াল ঘেরা দালান থেকে বের হলে যদি তার নিঃশ্বাস ফেরে। তার যেতে যেতেই বিধি তার হাত ধরে নেয়। সুরভি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দোষ আমার, আমি ফোন করে ডেকেছিলাম আহনাবকে। ও বলেছিল তুমি আমার ফিয়ান্সের ব্যাপারে কথা বলতে চেয়েছ, যেন আমার বাবা মায়ের সাথে কথা বলতে পারো। তুমি ব্যস্ত ছিলে বলে ও এলো। আমরা কথা বলছিলাম কেবল। আমি কথাগুলো বলতে বলতে আবেগে ভেসে গেলাম। কান্না চলে এলো আমার। আহনাব কাছে এসে আমাকে কনসোল করছিল কেবল, কিন্তু আমি জানি না এরপর কি হলো। ভুল হয়ে গেছে সুরভি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাহায্য করতে চেয়েছো, আর আমি আই এম সরি। আমি আর কখনো তোমাদের কারো আশেপাশে আসবো না। আই প্রমিস, আমার কোনো হেল্প লাগবে না। হাত ছাড়ুন আমার। আই এম সরি সুরভি, আই এম সরি।
সুরভি এক ঝটকায় তাকে সরিয়ে দেয় আর সে পিছন থেকে পড়ে যেতে নেয়। শেষ মুহূর্তে আহনাব তাকে ধরে নেয় আর উচ্চস্বরে ধমক দিয়ে ওঠে, সুরভি, নিজে লিমিটে থাকো। ও তোমার সাথে কথা বলার চেষ্টা করেছে আর তুমি ওকে ধাক্কা দিচ্ছ। বিধির যদি কিছু হয়ে যেত, ও যদি ব্যথা পেত। সুরভির ঘেন্না আরও বাড়ে, যন্ত্রণা বাড়ে। বিধির যদি কিছু হয়ে যেত, সে যদি ব্যথা পেত। তার এই মুহূর্তে প্রশ্ন করতে ইচ্ছে করছে, বিধির কথায় আপনার মস্তিষ্কে ঘুরতে থাকলে আমার জীবনের এতটা সময় নষ্ট করলেন কেন? আমার অনুভূতির এত বড় এক অংশ কেড়ে নিলেন কেন? আমার জীবনেই বা এলেন কেন? কিন্তু এতগুলো প্রশ্ন তার মুখ দিয়ে বের হয় না। সে আহনাফের সামনে নিজের এই ভেঙে পড়া চুরমার হৃদয়টা দেখাতে পারবে না। সুরভি আবার কিছু করেছে। তুষার স্যার এলেন দরজা দিয়ে। তার পিছনে কতগুলো স্টাফ আসছে, হয়তো স্টুডিও থেকে একসাথে এসেছে তারা। তুষার ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আহনাফ, তুমি জানো না এই মেয়ে কী করেছে? ওই ইন্টারভিউয়ের শেষ দিকে অভ্রজ স্যারকে উল্টাপাল্টা প্রশ্ন করেছে। ভাগ্যিস স্যার নিজের বুদ্ধি দিয়ে সামলে নিয়েছে সব। এখন সবাই কেবল দোয়া করতে পারি যে স্যার আমাদের চ্যানেলের ক্ষতি না করুক। আমার তো এই মুহূর্তে ওকে জব থেকে বের করে দিতে ইচ্ছে করছে। কেবল তোমার বাগদত্তা বলে চুপ আছি, কিন্তু আমাদের সিনিয়রদের কাছে এই খবর গেলে তারা আমাদের ছাড়বে না। আহনাফ সুরভির দিকে তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো কি করেছো তুমি? সুরভি তার স্পর্ধা দেখে অবাক হয়। একটু আগে সে যা করেছে, এরপর তার সামনে কথা বলার পূর্বেও তো লজ্জায় ডুবে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে হাত আড়াআড়ি ভাঁজ করে। তুষারের দিকে তাকে বলে, অ্যাকচুয়ালি আমি এই মুহূর্ত থেকে আর বাগদত্তা না, তাই আপনি যা করার করতে পারেন। তুষারের মুখে বিব্রত বোধ ছিল। সে অবাক হয়ে প্রশ্ন করল, আহনাফ, ও তোমার তো বিয়ে হওয়ার কথা, তাই না? এর মধ্যে একটি মেয়ে বলল, নো ওয়ান্ডার, ওই একটু আগে যে কাণ্ড করলো, স্যার রাগ করে হয়তো বিয়ে ভেঙে দিয়েছে। আহনাফ তুষারকে বলল, তুমি তো জানো ও মাঝে মধ্যে ছোট কথায় অতিরিক্ত রাগ করে। ওর কথায় ধ্যান দিও না। এবার নরম গলায় সুরভিকে বলে, সুরভি, তুমি বাসায় যাও, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। পরে কেন? এখনই বলি। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তাহলে বলতে কি সমস্যা? ছোট একটি ঘটনাই তো, তাই না? এখন কেন আপনাদের ভয় লাগছে আমার সামনে? আপনার করা এই কাজ প্রকাশ পেলে আপনার সম্মানের কি হবে? যখন আপনার এই কাজ করেছেন তখন এই ভয়টা লাগেনি? অথবা এমন জঘন্য কাজের পর আমার সামনে উঁচু স্বরে কথা বলছেন, তখন তো এই ভয়টা লাগা উচিত ছিল। কারণ এতদিনে আপনি আমাকে চেনা উচিত ছিল। আমি এখানে আপনার সামনে বসে কান্না করার মতো মেয়ে না। সে সকলের দিকে তাকে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের এঙ্গেজমেন্টের ঘোষণাটা আসলে সেভাবে কখনো করা হয়নি, কিন্তু আজ এঙ্গেজমেন্ট ভাঙার ঘোষণাটা সুন্দরভাবে করছি। মিস্টার আহনাফের মতে এটা খুবই ছোট ঘটনা। আমরা যখন ইন্টারভিউর শুটিং করছিলাম তখন আপনাদের আহনাফ স্যার সেখানে ছিল না। কেউ খেয়াল করেছেন? সে এখানে। আহনাফ এসে তার বাহু ধরে ধমকে সুরে বলে, সুরভি, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এখন তুমি তামাশা করছো। এখানে আমার সাথে বিধির সম্মানও জড়িয়ে আছে। নিজের সম্মানের ব্যাপারে আপনাদের নিজের সীমা লঙ্ঘন করার পূর্বে ভাবা উচিত ছিল। তার দৃষ্টি অগ্নিময় ছিল। সে বড় বড় ক্রোধিত চোখে তাকিয়েছিল আহনাফের দিকে। তার দিকে তাকিয়ে সকলকে বলল, আমরা যখন শুটিংয়ে ছিলাম সে তখন এখানে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিল, ঘনিষ্ঠ হতে ব্যস্ত ছিল। এমন কিছু হয়নি। আহনাফ তবুও জোর গলায় কথাটা বলল, এমন কিছুই হয়নি, ও ভুল বুঝছে। আচ্ছা, তাহলে আমি কি দেখেছি তা লাইন বাই লাইন বলবো, যেন সবাই আমাকে বুঝাতে পারে আমি ভুল বলছি না ঠিক? সে আহনাফের পিছনের বিধিকে দেখে বলল, আপনি আমাকে বলেছিলেন না যে আহনাফকে পেয়েছি বলে আমি খুব লাকি? এমন লাক আপনিই রাখুন, এই লাক আমার লাগবে না। বলে তার আঙুল থেকে তাদের এঙ্গেজমেন্ট রিং খুলে আহনাফের মুখের ওপর ছুঁড়ে মারে। আর সবার দিকে তাকে বলে, আর আপনাদের কাজ আমি সহজ করে দিচ্ছি। আপনাদের কোনো মিটিং করে সিদ্ধান্ত নেওয়া লাগবে না। এই চাকরি আমি নিজে ছেড়ে যাচ্ছি। সে বাহিরের পথের দিকে এগোয়। যত দ্রুত সম্ভব সে এই জায়গা থেকে বের হতে চায়। আর কারো চেহারা দেখতে চায় না, এক মুহূর্তের জন্যও না। বাহিরে যে রিকশায় ওঠে, বাসার জন্য রওনা দেয়। নিজেকে খুব সামলায় সে, কিন্তু ইচ্ছার বিরুদ্ধেই চোখ দিয়ে অনবরত জল গড়তে থাকে তার। সে হাতের উল্টো পাশ দিয়ে বারবার গাল মোছে, লাভ হয় না। যতবার গাল মুছে ততবারই গাল গড়িয়ে জল বয়ে পড়ে। সে মাথা উঁচু করলো, তাকালো আকাশ পানে।
গুধূলিবেলা রক্তিম আকাশে উড়ে বেড়াচ্ছে কতগুলো সাদা কবুতর। সে তাকিয়ে রইল সেদিকে, আর তার চোখের কোণ দিয়ে পড়ল এক ধারা নোনা জল। এই সুরভি, রাতের খাবার খেতে আয়। অফিস থেকে এসে রুম বন্ধ করে বসে আসিস, জলদি বের হ। মা বারবার একই কথা বলছে এবং দরজায় ধাক্কা দিচ্ছে। অবশেষে সুরভি বের হয় রুম থেকে। মা তাকে দেখে বলে, মহারানীর এখন সময় হলো রুম থেকে বের হবার। অফিস থেকে এসে যে রুমে ঢুকে বসে আসিস, এই কাজ শ্বশুরবাড়িতে করলে তো সংসারে অশান্তি শুরু হবে। বাবা সাইত ও ঋধু চেয়ারে বসেছিল। বাবা খাবার প্লেট বাড়তে বাড়তে সুরভির পক্ষ হয়ে বললেন, উফ, আমার মেয়েটাকে এত বক্ক কেন বলো তো? এত পরিশ্রম করে এসেছে, আর আসতে না আসতে কথা শোনানো শুরু করলে। সুরভি, হয়তো আমার পাশের চেয়ারে বস। সুরভি চুপচাপ যে চেয়ার টেনে বসলো। তার মনটা উদাসীন দেখাচ্ছে। সে বসলো, খাবার প্লেটে তুলল না। মা খিটখিটে মেজাজে বললেন, আমার কথা তো এখন ভালো লাগে না। যখন মেয়ের সংসারের সমস্যা হবে এবং ওর বিরুদ্ধে কথা শুনতে হবে তখন বুঝবে। কথাগুলো বলতে বলতে তিনি সুরভির প্লেটে খাবার তুলে দিলেন। যে বসলেন নিজের চেয়ারে। দেখলেন মেয়ে খাচ্ছে না, তাই নিজের খাবার মেয়েকে খাইয়ে দিতে উঠলেন। প্রথমে গায়ে হাত দিয়ে দেখলেন, বললেন, কিছু বলছিস না যে আজ? অসুস্থ লাগছে শরীর, দেখি তো শরীর গরম নাকি? সাইদ বলল, আরে মা, ওর কিছু হয়নি। নিশ্চয়ই আহনাফের সাথে ঝগড়া করে এসেছে, তাই নাকি? সে ভাত মেখে মেয়ের সামনে তুলে বললেন, ছোট ঝগড়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু মেয়েদের সামলে চলতে শিখতে হয়। এত রাগ ভালো না, সব মানিয়ে নিতে হয়। নে এখন খেয়ে নে, তারপর আহনাফের সাথে ফোনে কথা বলে নিবি। কথা বলা হবে না মা আর। ভাই ঠিক বলেছে, ঝগড়া করে এসেছি। আমি বিয়ে ভেঙে দিয়েছি, সুরভি বলল উদাসীন গলায়। তার দৃষ্টি শূন্য, চোখ তুলে তাকাতেও পারছে না সকলের প্রতিক্রিয়া দেখতে। তার দেখার ইচ্ছাও নেই, শক্তিও নেই। মুহূর্তে মায়ের গর্জন ভরা কণ্ঠ তার কানে ভেসে এলো, এই মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে। এত ভালো সম্বন্ধে কেউ ভেঙে দেয়? ভালো ছেলে, ছেলের পরিবার ভালো, ছেলের চাকরি ভালো, 2 বছর ধরে কথা বলছিস ওর সাথে। আমাদের সব আত্মীয়রা তোদের বিয়ের কথা জানে। তোর কি মাথা নষ্ট হয়েছিল যখন এই কথা মুখ দিয়ে বের করেছিস? ওকে পছন্দ না হলে আগে বলেই দিতি। আমরা কি জবরদস্তি করেছিলাম তোর সাথে? কথাটা শুনে চকিতে সুরভি তাকায় তার মায়ের দিকে। করনি? আমি তার সাথে প্রথম দেখার পর থেকে কতবার মানা করেছিলাম বিয়ে করব না। বলেছিলাম ওনার মনে এখনো এক্স গার্লফ্রেন্ডকে পছন্দ করা আছে, এই বলে যে সবার অতীত থাকে। তুমি আর ভাই আমাকে জোর করে ওনার সাথে কথা বলতে বললে, আমি বললামও। এই 2 বছর ধরে তাকে নিয়ে হাজারো স্বপ্ন বললাম। তাকে আমার জীবনের 2টা বছর দিলাম। আমার কাছে বন্দি থেকে অনুভূতি তার জন্য উজাড় করে দিলাম। আর আজ এসে গলার শব্দটা আটক হলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার গলা কাঁপছিল। তবু সে বলল, আজ আমি তাকে তার অতীতের প্রেমিকার সাথে আপত্তিকর অবস্থায় দেখেছি। কি? মাতকে উঠলেন। সাইদ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্রোধিত সুরে বলে, ওর এত বড় স্পর্ধা! আমি এখনই ওদের বাসায় যাব, আর ওর বাবাকে জিজ্ঞেস করবো যে তার ছেলেরা তো প্রশংসা করেছে, তার এই প্রশংসার ফল। সুরভি থামায় তাকে। ভাইয়া দাঁড়াও, আঙ্কেল এমনিতে অসুস্থ থাকে, তাকে কিছু বলার দরকার নেই। আর এখানে তার কোনো ফল্টও নেই, দোষ হলো আহনাফের। আর আমার আজ এত কষ্টের কারণ হলো মা এবং তুমি। আমি তখন বারবার মানা করছিলাম, তোমরা কেউ আমার কথা শোনোনি। আজ এর পরিণাম আমি ভোগ করছি। তখন একবার আমার কথা শুনলে আজ আমার এত কষ্ট পেতে হতো না। সে উঠে দাঁড়ায়, রুমে উপস্থিত সকলের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় তার রুমে। শব্দ করে দরজা বন্ধ করে দিল। রাত তখন 11টা বাজে। সুরভি বসে আছে বারান্দার এক কোনায়, চুপচাপ, পা গুজে বুকের কাছে এনে হাত আবদ্ধ করে রেখেছে। তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ কারো পায়ের শব্দ পায় সে। পাশে থেকে দেখে তার ভাই সাইদকে। সাইদ প্রশ্ন করে তাকে, বসতে পারি? সুরভি উত্তর দেয় না, মুখ ফিরিয়ে নেয়। অনুমতি স্যারের সাইদ এসে বসে পড়ে তার পাশে। গভীর নিঃশ্বাস ফেলে বলে, জানি আমি তোর কাছে অপরাধী, তখন তোর সাথে জোর করাটা আমার একদম অনুচিত হয়েছে। কিন্তু কি করতাম বল? তখন আমার চাকরির সমস্যা ছিল, তুই চাকরি করতি না, বাবার সামান্য আয় দিয়ে ঘর চলছিল। আমি ভয় ছিলাম যদি এত ভালো সম্বন্ধ হারিয়ে ফেলি এবং পরে আমি ভালো চাকরি না পাই, তখন কি করে তোর বিয়ে দেব? আমি তোর বড় ভাই, নিশ্চয়ই তোর জন্য খারাপ চাইব না। মধ্যবিত্তদের অনেক মাপঝোঁক করে চলতে হয়, অর্থের ও সম্মানের হিসাব করে। খেয়াল করেছিস কিনা জানি না,
কিন্তু যখন তুই চাকরি পেলি আর বাবাও চাকরি ছেড়ে একটি হোটেল নিয়ে বসলো, আর কথা সে হোটেলে ভালো উপার্জন হচ্ছিল, তারপর আমি তোকে বিয়ের কথা বলিনি। মা তোর চাকরি নিয়ে হাজারো বিরোধ করলেও আমি সবসময় খুশি ছিলাম যে আমার বোন নিজের স্বপ্ন পূরণ করছে এবং নিজের চাহিদা পূরণের ক্ষমতাও রাখছে। সাথে কখনো মনেই হয়নি যে আহনাব এবং তোর সম্পর্কে কোনো সমস্যা আছে। তোদের সম্পর্ক একবার পারফেক্ট মনে হতো। ভেবেছিলাম আহনাব সত্যি তোর অতীত ভুলে গিয়ে তোর সাথে জীবন আগানোর পরিকল্পনা করেছে, নিশ্চয়ই করেছে, কিন্তু বিফল হয়েছে। তার কথায় আমারও এই ভুল ধারণা হয়েছিল। এটা ঠিক, আমার যেমন তার অভ্যাস হয়ে গেছে তেমন তারও হয়েছিল, কিন্তু অন্তরের মাঝে কোথাও না কোথাও আমি জানতাম না সে এখনও তার অতীত ভুলেনি। আমি কেবল নিজেকে বুঝিয়ে গেছি। এখন যখন ভাবছি তখন মনে হচ্ছে আমার আগেই বিয়েটার জন্য মানা করা উচিত ছিল। এমন কিছু হওয়ার অপেক্ষা করাটা ঠিক হয়নি। যখন ও মাঝে মধ্যে কথায় কথায় তার অতীতের প্রেমিকার কথা তুলত, আমার সাথে বিধির তুলনা করত, আমাকে মিথ্যে বলে ওর সাথে দেখা করতে গিয়েছিল, তারপর মিথ্যার জন্য আমাকে গিল্টি ফিল করিয়েছিল। অন্তত তখন যখন ওর নিজের কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ ছিল। হ্যাঁ, মা বাবা হারানোর পর থেকে বেশি কষ্টকর আর কিছু হয় না, কিন্তু ওর কাছে যখনই নিজের কষ্ট শেয়ার করতাম, বলতাম কত বছর ডিপ্রেশনে ছিলাম আমি, নিজের সবচেয়ে কাছের বন্ধুগুলোকে হারিয়েছি। একটি বন্ধুর লাশকে নিজের চোখের সামনে বলেই গভীর নিঃশ্বাস ফেলে সুরভি। আবার বলে, ও কখনো আমাকে সান্ত্বনা দেয়নি, সবসময় বলেছে তুমি এত ছোট বিষয় নিয়ে বলছো, অথচ আমি আমার মাকে হারিয়েছি। ও কষ্টে আছে আমি মানছি, কিন্তু আমার কষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকারও ওর ছিল না। আজ ইনারা ও প্রিয়কে খুব মিস করছি ভাইয়া। আজ আমাদের জীবনটা আগের মতো হলে এই কষ্টটা আমার হৃদয়ে রক্তক্ষরণ করতে পারতো না। আগে কত ভালো ছিল পড়াশোনা, বন্ধু বান্ধব আর পরিবার, কোনো দায়িত্ব না, জীবন এত জটিল না, সম্পর্কগুলো এত কঠিন ছিল না। আমি আগের দিনগুলোতে ফিরে যেতে চাই ভাইয়া, এই জীবন আমার ভালো লাগে না। আহনাব আমার সাথে এত খারাপ কিভাবে করতে পারে ভাইয়া, কিভাবে? এমনটা করার পূর্বে কি আমার কথা একটা বড় সে ভাবেনি? হঠাৎ করে হাঁটুতে মাথা রেখে শব্দ করে কান্না শুরু করে। সাইদ কি বলবে ভেবে পায় না এই মুহূর্তে তার কি বলা উচিত। না, মাথায় কিছুই আসছে না, তাই সে চুপ রইল, কিছু বলল না, কেবল সুরভির মাথায় হাত বুলিয়ে দিল। আজ শেয়ার হোল্ডারদের মিটিং আছে। একটি বিদেশি কোম্পানি তাদের কোম্পানির সাথে যুক্ত করার পরিকল্পনা করছে। এই কারণে আজ সকল শেয়ার হোল্ডার এবং আর্টিস্টদের এক জায়গায় একত্রে হওয়ার কথা। সন্ধ্যা হয়ে গেছে। জোহান রেস্টুরেন্টে যাবার জন্যই তৈরি হচ্ছিল। মায়ের কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় তার কণ্ঠ শুনে থেমে গেল। সে নক করল দরজায়। কামিন। অনুমতি পেয়ে ঢুকলো। ভেতরে ঢুকে দেখে মায়া ফাইলের সেলফের সামনে দাঁড়িয়ে আছে, তার কানের কাছে ফোন। সে জোহানকে দেখে বলল, হঠাৎ এখানে? রেস্টুরেন্টে যাচ্ছিলাম, আপনার কণ্ঠ শুনে ভাবলাম এসে দেখি। আপনি যাবেন না? আমি না গেলে মিটিং হবে বলে আপনার মনে হয়? বাইক দিয়ে যাব, অর্ধেক সময় জায়গায় উপস্থিত থাকব। গ্রেট। জোহান ভেতরে ঢুকে একটি চেয়ারে তার গিটার রাখলো। মায়ের সামনে যে দাঁড়িয়ে বলল, তাহলে আমাকেও লিফট দিয়ে দিবেন? আমি কখন বললাম আপনাকে লিফট দেব? বলেননি, কিন্তু পথ তো একই, সাথে নিয়ে এগোতেও পারেন। তাহলে চুপ থাকুন, আমি সেখানে প্রেজেন্ট করার জন্য ফাইল খুঁজছি, পেলে যাব। এক কাজ করুন, এগুলো ধরুন তো। মায়া তার হাতে কিছু ফাইল ধরিয়ে দিয়ে সেলফ থেকে আরও ফাইল বের করে খুঁজতে শুরু করে। তার চোখে মুখে একরাশ বিরক্তি। জোহান বলে, আপনি দেখি আমায় হোল্ডার বানিয়ে দিলেন, এত টেবিল সেলফ আছে, আমাকেই ধরতে হলো। বেশি কথা বলছেন আপনি। এত ফাইলের মাঝে মিক্সড হয়ে গেলেও সমস্যা, তাই আপনাকে দিলাম। আপনি ধরলে কি সব এনার্জি ক্ষয়ে যাবে? হতেও পারে। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জোহানের দিকে। তার চোখে বিরক্তির শেষ নেই। আবার সে কাজে জুটে পড়ে। জোহান এক হাতে সব ফাইল রেখে অন্য হাত তার পকেটে হাত রেখে মায়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। হঠাৎ বলে, ইন্টারেস্টিং। মায়া আবারও তাকায় তার দিকে। কি ইন্টারেস্টিং? আপনার চোখগুলো। বাংলা উপন্যাসের নারী চরিত্রের যেমন হরিণীর মতো টানা টানা দুটো চোখ থাকে, তেমন আপনার চোখ টানা টানা, সুন্দর, কিন্তু আপনার মুখটায় হয়তো এমন তীক্ষ্ণ ভাব নেই। আপনি মেকআপ দিয়ে এমনভাবে সাজগোজ করেন যেন সবাই আপনাকে খুব রুষ্ট মনে করে এবং ভয় পায়। শাট আপ, আমি কাজ করছি। কিন্তু সে আবার জিজ্ঞেস করে, কিন্তু আপনি আমার দিকে তাকিয়ে আছেন কোন দুঃখে?
নতুন গান ভাবছি, অনুপ্রেরণা লাগবে, তাই সব জায়গায় খুঁজছি। তীক্ষ্ণ হাসে মায়া, আপনারও অনুপ্রেরণা লাগবে? দেশে বোধহয় আপনার মতো সম্পর্কের খবরে আর কেউ আসেনি। সব খবর সত্যি হয় না, আর সব সম্পর্কে ভালোবাসা হয় না, আর ভালোবাসা পাওয়া হয় না। আমি জীবনে কেবল দুটো মেয়েকে ভালোবেসেছি, বাকি সব পসিবিলিটি ছিল। ভালোবাসা নামক কিছু নেই, কিছু না। কথাটি বলে তার দৃষ্টি নরম হতেই সে হাতে থাকা ফাইলটি বন্ধ করে নেয়, বলে পেয়ে গেছে, আসুন। সে হাঁটতে শুরু করে, তার পিছনে আসে জোহানও। বাহিরে এসে মায়া জানতে পারে যে ওয়াচম্যানের কাছে মায়ার হেলমেট সে কিছুক্ষণ পূর্বে বাইরে গেছে। হেলমেট কোথায় রাখা তা কেউ জানে না, তাকে ফোনও পাওয়া যাচ্ছে না। মায়ের রেগেমেগে সবাইকে বকে নিচে আসে, বাইকে উঠে বলে, আজ প্রেজেন্টেশন, আর আজই এই ঘটনা ঘটার ছিল। আমার হেয়ার স্টাইলের 12টা বেজে কাকের বাসা হয়ে যাবে। তার মুখে বিরক্তির ছায়া বাড়ে। সে জোহানের দিকে তাকে বলে, আপনি তাকে কি দেখছেন? জলদি উঠে বসুন। জোহান তার দিকে এগিয়ে আসে, নিজের পকেট থেকে রুমাল বের করে তার চুলে রুমাল বাঁধতে বাঁধতে বলে, এত ছোট ছোট বিষয়ে বিরক্ত হতে নেই, সব সমস্যার সমাধান থাকে। জোহানের আচমকায় এতটা কাছে আসায় বিব্রত হয়েছে মায়া। সে জোহানের দিকে তাকায়, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। জোহান রুমাল বেঁধে তার বাইকের পিছনে এসে বসে, বলে, আপনার চেহারার সাথে হয়তো লম্বা চুল বেশি মানাবে, লম্বা চুলে সুন্দর লাগবে আপনাকে। কথাটা শুনতেই তার বুকের ভেতর কামড়ে ওঠে। সে বলে, জানি। আমি যাকে ঘৃণা করি তার আমার চুলগুলো সবচেয়ে বেশি পছন্দের ছিল, তাই কেটে ফেলেছি। জোহানকে কিছু ভাবতে দেওয়ার পূর্বে মায়া হাওয়ার বেগেতে বাইক চালু করে, আর জোহান সামলানোর জন্য তার কাঁধে হাত রেখে দেয়। গন্তব্য ছিল ওয়াহেদের রেস্টুরেন্টেই। সেখানে যেতে প্রবেশদ্বারে এসে থামলো মায়ের বাইক এবং তার পাশে একটি কার। একই সাথে দুটো বাহন ভেতরে ঢুকবে না। মায়ের পাশের গাড়ি থেকে বের হয় ওয়াহেদ। সে মায়ের সাথে জোহানকে দেখে অবাক হয়, ভুরু কুঁচকে নেয়। তার চোখে মুখে না ভালো লাগাটা স্পষ্ট ফুটে ওঠে। একসময় মায়ের স্কুটির পিছনে সে ছাড়া কারো বসার অনুমতি ছিল না, আর আজ মায়া যে কাউকে তার বাইকের পিছনে কিভাবে বসাতে পারে। অধিকার কি এত তাড়াতাড়ি ছুটে যায়? সে নিজের অসন্তুষ্টি গোপনও করে না, তবুও মায়াকে জিজ্ঞেস করে, হ্যাপি বার্থডে মিষ্টি। জোহান অবাক হয়, সে জানতো না আজ মায়ের জন্মদিন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কেউ অফিসে তাকে বার্থডে উইশ করেনি, কেউ আসেনি তাকে উইশ করার জন্য। ওয়াহেদের গাড়ি থেকে একটি শাড়ি পরা মেয়েও বেরিয়ে আসে। জোহান চিনেছে মেয়েটাকে, ওয়াহেদের ফিয়ান্সে। সে এসে ওয়াহেদের হাত শক্ত করে চেপে ধরে। সে উইশ করে মায়াকে, হ্যাপি বার্থডে, কেমন আছিস তুই? সে উত্তর দেয় না, তার দৃষ্টি ছিল তার ধরা হাতের দিকে। সে চোখ সরিয়ে সামনে তাকায়, গাড়ি পিছাতে মায়া দ্রুত বাইক ভেতরে ঢুকায়। ওয়াহেদ ভুরু কুঁচকে তাকিয়ে থাকে মায়ের কাঁধে জোয়ানের রাখা হাতের দিকে। হঠাৎ তার পাশে দাঁড়ানো মেয়েটি জিজ্ঞেস করে, মায়া খুব বদলে গেছে তাই না? সাথে জেদিও হয়ে গেছে। এত করে বলছি জোহান থেকে দূরে থাকতে, একটা কথাও শুনছে না। জোহানের হিস্ট্রি কি ও জানে না? আমারই কিছু করতে হবে, যত কিছু হোক না কেন। মিষ্টি আজও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে একজন। সম্পূর্ণ রেস্টুরেন্টে মিটিংয়ের জন্য বুক করা হয়েছিল। মানুষ বেশি না হলেও যারা ছিল সকলে গুরুত্বপূর্ণ, তাই কারো বিরক্তি না হয় এ কারণে রেস্টুরেন্ট খালি রাখা হয়েছে। মায়ের রেস্টুরেন্টে ঢুকতে দেখে সকলে সময়ের পূর্বে এসে পড়েছে, এমনকি বিদেশ থেকে আসা ক্লায়েন্টগুলো। সে কোম্পানি থেকে অবশ্য এসেছে 3 জনই। এর মধ্যে একজন আছে বাংলাদেশি জনাব খালেকুজ্জামান, মধ্যবয়সী লোক। সে কোম্পানির ডাইরেক্টর হয়। তিনি এই 2 কোম্পানির মাঝে সংযোগ করছেন। বাকি 2 জন হলো কোম্পানির মালিক এবং তার অ্যাসিস্ট্যান্ট। অবশ্য সাথে কিছু বডিগার্ডও রয়েছে। মাকে দেখতেই তার বাবা এগিয়ে এলেন, এত দেরি হলো কেন তোর? তারা 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। মা তার হাতের ঘড়িটার দিকে একবার দেখে নিল, একদম সময় এসেছি আমি, 1 সেকেন্ডও দেরি হয়নি। তারা দ্রুত এসেছে, এখানে আমার দোষ নেই। তোর সাথে কথা বলাটাই সময় নষ্ট। সব কথার উত্তর আছে তোর কাছে। এই কারণেই তো তোমার কোম্পানি আজ আমি সামলাচ্ছি। 3টা যোগ্য ছেলেমেয়ে থাকা সত্ত্বেও আমাকে সামলাতে হচ্ছে। ঠেসামারা কথা বন্ধ হবে না তোর? মায়া পাশ কাটিয়ে গেল ক্লায়েন্টদের কাছে। তাদের এখানে প্রধান অতিথি লুসি, তিনি বিদেশি কোম্পানির মালকিন। মায়া তার কাছে যে নিজের পরিচয় দেয়, তখন লুসি আন্তরিকভাবে তার সাথে হাত মিলিয়ে ইংরেজিতে বলল, ও মায়া চৌধুরী, আপনার নাম শুনেছি, দেখা করে ভালো লাগলো। আজকাল নারীরা বড় বড় পজিশন সামলাচ্ছে, দেখে খুব ভালো লাগে। আপনি কোম্পানিকে এত কম সময়ে এত সাফল্যে নিয়ে গেছেন, তাই কেবল আপনাকে বিশ্বাস করে আপনাদের কোম্পানির সাথে যুক্ত হচ্ছি।
ধন্যবাদ, আপনাকে নিরাশ করব না। এমন সময় খালিকুজ্জামান এলেন, মায়ের দিকে হাত বাড়িয়ে বলল, আর মিস মায়া কেমন আছেন? মায়া হাত মেলায় তার সাথে। জি ভালো। আপনাদের এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? যা কষ্ট ছিল আপনাকে দেখে ভুলে গেছি। খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। ম্যাডামকে আপনার খুব প্রশংসা করেছি। ম্যাডাম আবার আমাকে খুব মানে আমার কথাতে আপনাদের কোম্পানির সাথে কাজ করার চিন্তা করছে। আমার বিশেষ খেয়াল রাখলে আমি সে চিন্তাকে সত্যি করতে পারি। সে মায়ের সাথে হ্যান্ডশেক করার সময় আঙুল তার হাতে বোলাচ্ছিল। মার অস্বস্তি লাগে, তার ভুরু ভাঁজ হয়। সে নিজের হাত সরিয়ে বলল, আপনার তো বিশেষ খেয়াল রাখতেই হবে, তাই উপদেশ দিচ্ছি নিজের হাতটা সামলে রাখুন, না হয় হাত না থাকলে এখানে আমাদের দেশের মজাদার খাবার খেতে পারবেন না, যদি আপনার কাছে খাবার খাওয়ানোর মতো কেউ না থাকে। আমি তো আপনার অতিথি, আপনি খাওয়াতে পারেন। আপনার হাতগুলো খুব নরম ও সুন্দর। মা তাচ্ছিল্য হেসে বলল, কিন্তু এই হাতে কেউ আঘাত পেলে 2 দিন বিছানা থেকে উঠতে পারে না। কথাটা হাসিতে উড়িয়ে দেয় খালিকুজ্জামান। আপনি তো বেশ রসিক মানুষ, ভালো মজা করতে পারেন। সবারই তাই মনে হয়। আপনি বসুন, আমি প্রেজেন্টেশন দেবার জন্য ফাইল রিচেক করে আসছি। আরে আপনি এত চিন্তা করছেন কেন? বললাম তো, আমাকে খুশি রাখলে আপনারা এই ডিল অবশ্যই করতে পারবেন। মা তার কথায় ধ্যান না দিয়ে সেখান থেকে যে বসলো একটি চেয়ারে। তার ফাইল রিচেক করছিল। এমন সময় জোহান তার সামনের চেয়ার টেনে বসে। মা জিজ্ঞেস করে, আবার বিরক্ত করতে কেন এলেন? এখানে আপনাকে ছাড়া কাউকে চিনি না, তাই ভাবলাম নাইমামার থেকে কানামাও ভালো। কারোর সাথে কথা না বলার থেকে আপনাকে বিরক্তির সুরে বলা কথাও শোনা ভালো। মায়া চোখ ঘুরিয়ে নিজের ফাইলের দিকে আটকায়। জোহান বলে, আচ্ছা একটা কথা বলুন, মিস্টার ওয়াহেদ আপনাকে লাইক করতো না, তাই না? মায়া বিরক্তি দৃষ্টিতে তাকায় তার দিকে। লাইক করতো না বলেই তো অন্য কারোর সাথে এঙ্গেজড করেছে। তাহলে আপনার সাথে তখন বাইকে দেখে এমনভাবে তাকিয়েছিল কেন? কেমনভাবে? যেমন হাতের কাছে পেলে জোয়ালামুখীতে চুবিয়ে মারবে, যেমনটা এখন তাকে আছে। জোহান তাকালো তার ডান পাশে। মায়াও তার দৃষ্টি অনুযায়ী সেদিকে তাকায়। ওয়াহেদি তাদের দিকে তাকিয়েছিল। তাকে দেখতে রাগের মুখটা হাসিমাখা করে নিল। সে এড়িয়ে যায়। এমন সময় একটা ওয়েট্রেস এলো তাদের টেবিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। ট্রে রেখে দাঁড়িয়ে রইল। মায়া বলল, থ্যাংক ইউ, এবার আপনি যেতে পারেন। মেয়েটি তবুও দাঁড়িয়ে রইল। মায়া জিজ্ঞেস করলো, আপনার কিছু প্রয়োজন? একটা ছবি। জোহান স্যার প্লিজ, আমি আপনার অনেক বড় ফ্যান। কিশোর বয়স থেকে আপনাকে দেখছি। আপনার গান, আপনার অ্যাক্টিং, আপনার সব কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড। প্লিজ স্যার একটি ছবি তুলি। অফকোর্স। জোহান হাসি মুখে উঠে দাঁড়ায়। তারা কিছু সেলফি তোলার পর মেয়েটি মায়াকে অনুরোধ করে, ম্যাম প্লিজ আমাদের একটি ছবি তুলে দিন। মায়া কাজ করছিল, কিন্তু মেয়েটার এভাবে বলা দেখে সে মানা করতে পারে না। উঠে দাঁড়িয়ে ছবি তুলতে মায়া বলে, একটু কাছাকাছি আসেন যেন ফ্রেমে ভালোভাবে ফিট হয়। জোহান মেয়েটার কাছে যেতেই তার যেন দম আটকে আসে। সে বুকের বাঁ পাশে হাত রেখে টলে পড়ে জোহানের ওপর। জোহান ভয় পেয়ে তাকে ধরে না। আপনি ঠিক আছেন? এমন সময় আরেকটা ওয়েটার এসে তাকে ধরে। তুমি ঠিক আছো তো? মেয়েটা চোখ বন্ধ করে রেখে বলে, জোহান আমাকে ধরে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি। দেখো তো আমি কি বেঁচে আছি নাকি মরার পর স্বর্গে এসেছি। মায়া বলে, ডোন্ট ওয়ারি, মরনি তা তো কনফার্ম। স্বর্গে ওনাকে পাবে বলে সন্দেহ। জোহান তার দিকে ছোট দৃষ্টি করে তাকায়, যেন কথাটা তার ভীষণ বিরক্তিকর লেগেছে। মায়া ফোনটা টেবিলের ওপর রেখে বলে, এত ড্রামা সহ্য করার মতো বেতনও আমাকে দেওয়া হয় না। আর সে উঠে চলে যায়। প্রেজেন্টেশন শেষ হয়। মায়ের প্রেজেন্টেশন শুনে সকলে হাততালি দেয়। সকলের পছন্দ হয়েছে। সামনের কোম্পানি একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। খাবার খাওয়ার শেষে আকস্মিকভাবে ওয়েটার একটি কেক নিয়ে আসে। রেড ভেলভেট কেক, উপরে লেখা হ্যাপি বার্থডে মিষ্টি। সে রাগের সাথে দেখল ওয়াহেদকে। এটা তারই কাজ, কিন্তু ব্যাপারটা তার মোটে পছন্দ হয় না। এখন আর তার জন্মদিন করা পছন্দ না। যে কোনো উৎসবে তার কাছে বিরক্তকর। কেকে নাম দেখে খালিকুজ্জামান জিজ্ঞেস করলেন, এই মিষ্টি কে? মায়া। ওয়াহেদ উত্তর দেয়, ওর ডাকনাম মিষ্টি। দেখতে একদম মিষ্টির মতো তো। হ্যাপি বার্থডে মিস মায়া। তার বাবার কেক দেখে মনে পড়ে আজ মায়ের জন্মদিন। সে ভুলে গিয়েছিল। সে মাকে বলে, আমি ভুলে গিয়েছিলাম আজকের দিনটা, কিন্তু চিন্তা করো না, আগামীকাল তোমার জন্য দামি কোনো গহনা নিয়ে আসবো। 1 মিনিট, ওমরের বাবা কল দিচ্ছে, তাকে সুখবরটা দিয়ে আসি। বলে সে চলে যায়। তার যাওয়া দেখে মায়া দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আমার কোনো গহনা লাগতো না, কেবল তুমি আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দিলেও হতো। কিন্তু তোমার কাছে আমার থেকে অন্য মানুষের বেশি গুরুত্বপূর্ণ। সে চোখ ঘুরিয়ে তাকায় এই রেস্টুরেন্টের দিকে, আর তার কানে ভেসে আসে কিছু বাক্য। সরি মিষ্টি,
আমি এই বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ঢের ভালো। তুমি ওয়াহেদকে দোষারোপ করতে পারো, তোমার মতো মেয়েকে কোনো ছেলে ভালোবাসবে? কথাগুলো মনে করতে তার বুকে চিনচিন ব্যথা হলো, দুঃখ ভরা নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে।